24 ডিগ্রি টেম্পারেচার, অনেক ভালো ওয়েদার। অনেকদিন হাইকিং করা হয় না, চলেন আজকে আমরা হাইকিং করে আসি। লেটস গো। সামনের যে কোনো একটা পাহাড়ে আসলে আমরা যাচ্ছি। আমি জানি না আপনারা দেখতে পারতেছেন কিনা ভিউ গুলা। তো জানি না, এখন পর্যন্ত চয়েস করি নাই যে কোনটাতে উঠবো, কিন্তু এইখানে যে কোনো একটাতে ইনশাল্লাহ। আপনার আসলে ডাইনে বামে যেদিকেই তাকান না কেন পাহাড় আর পাহাড়। তো আশা করি এই পাহাড়টা বেশি সুন্দর লাগতেছে। চলেন এটার যতদূর, একেবারে চূড়া পর্যন্ত হয়তো বা যাইতে পারবো না, কিন্তু যতটুকু পারা যায় চলেন আমরা ওঠার চেষ্টা করি। আজকে আসলে দেরি হয়ে গেছে, প্রায় 12টার মতো বাজে, কিন্তু এই যে ওয়েদার, আল্লাহ, আলহামদুলিল্লাহ, এত সুন্দর। চলেন আমরা যাই। গাড়ি এখানে পার্ক করে আপনার এখান থেকে পার্ক অটোমার্ট থেকে আমরা পার্ক সাইন নিলাম। জার্মানিতে সব জায়গায় আমি এখানে 5 ইউরো পে করেছি, 5 ইউরো ধরুন আপনার 500 টাকার মতো। তো এইখানেও দেখেন কার্ডে পে করার ব্যবস্থা, মানে কত সুন্দর সুবিধা এখানে। তো আমরা আশা করি আসলে এই রাস্তা ধরেই সামনে আগায় যাব। তো চলেন, গাড়ি ওইখানে আমি পার্ক করছি, জিনিসপত্র সব নিয়ে হাঁটা শুরু করি। এটা হলো আমাদের রাস্তা, আর এখানে দেখায় দিচ্ছে দেখেন নেবেল হর্ন আপনার 4 ঘন্টা 45 মিনিট, আর সরি 4 ঘন্টা 45 মিনিটই হবে তাই তো। আর রুবি হর্ন আপনার 3 ঘন্টা 45 মিনিট। তো আমরা এই রুবি হর্নের এদিকেই যাওয়া শুরু করব, কিন্তু দেখা যাক আমরা কতটুকু উঠতে পারি। আমাদের আসলে আজকে লেট হয়ে গেছে, প্রায় এখন 12:30টার মতো বাজে। এখন হাইকিং এর টাইম না। যদি টপে ওঠার ইচ্ছা থাকতো তাহলে হয়তো বা ভোর 6টার সময় রওনা দিতাম। জাস্ট হাঁটা চলা, একটা প্রকৃতির সাথে কিছুক্ষণ সময় কাটানো, এটার কারণেই আসলে আশা। কালকে থেকে আবার কাজ শুরু হয়ে যাবে। তো চলেন আমরা কত দূর যাইতে পারি। এই পানিগুলো আসলে সব হইলো আপনার পাহাড়ের চূড়ায় যে বরফ জমা, সেগুলো আস্তে আস্তে গলতেছে, সেইখান থেকে আসলে আসতেছে এই সাইডে। তো আপনি এই যে পাহাড়ি ঢল চলে যাচ্ছে এদিক থেকে, আর আপনি এই রাস্তা দিয়ে উঠে যাচ্ছেন, আপনার দুই সাইডে শুধু গাছপালা, কেউ নাই, বুঝছেন? এই যে ফিলিংস, এটাই হইলো গিয়ে আপনার নেচারের সাথে বন্ধুত্ব। আর সব থেকে মজার বিষয় হলো পিছে একটু দেখেন, এই ঝর্ণাগুলো একটু দেখেন, কতগুলো ধাপে পানি পড়তেছে, আল্লাহ। তারা আমি জুম করে একটু, জুম করলে ভালো আসে না, কিন্তু আলহামদুলিল্লাহ কত সুন্দর দেখেন। এটা এখান থেকে গিয়ে এই ভিতর থেকে এইখান দিয়ে প্রবাহিত হয়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ। প্রায় আধা ঘন্টার মতো আমাদের হাঁটা হয়ে গেছে। তো এইখানে একটা বেঞ্চের মতো আছে, এখানে কিছুক্ষণ বসি, আর যে ভিউটা আপনি মানে উপভোগ করবেন শুধু একটু দেখেন। আর আমাদের মেইন উদ্দেশ্য হইলো কোথায় যাওয়া আপনাদেরকে দেখাই। এই রাস্তা ধরে সোজা ওই উপরে একটা পিক দেখা যাচ্ছে, ওইখানে আমাদের হইলো যাইতে হবে, কিন্তু আজকে আমরা ওইখানে যাব না। আজকে আমরা ঠিক তার নিচে একটা লেক আছে, একটা ঝর্ণা আছে, আঁকাবাঁকা রোড আছে, তো লেক পর্যন্ত আমরা যাব। লেকটাও প্রায় আপনার 5,000 ফিট উপরে সমুদ্রপৃষ্ঠ থেকে, এটাও একেবারে সহজ না। চূড়ায় আমার প্রোফাইল পিকচারে যে কভার ফটোটা আছে, সরি আমার আমার প্রোফাইলে যেই পেজে যে কভার ফটোটা আছে, সেটা কিন্তু এই যে উপরে যে পাহাড়, এই পাহাড়ের চূড়া থেকে তোলা। তো আমরা সামারে যখন একটু টেম্পারেচার বাড়বে, ভোরবেলা এসে আমরা হাইকিং করে উপরে ওঠার চেষ্টা করব। এই পাহাড়ের নাম হলো রুবি হর্ন, আমার খুবই পছন্দের একটা পাহাড়। তো কিছুক্ষণ আমরা রেস্ট নেই, আধা ঘন্টা হয়ে গেছে, একটু পানি খাই, তারপর আবার আমরা হাঁটা শুরু করব। চলেন আমরা আবার হাঁটা শুরু করলাম, আস্তে আস্তে এগিয়ে যেতে হবে। তো রাস্তা আপনাদেরকে দেখে চলেন, সবুজের মধ্যে থেকে কিভাবে দেখেন চূড়াটা একেবারে মাথা উঁচু করে দাঁড়ায় আছে। আর এখন হইলো সামারের কেবল শুরু, তো স্প্রিং বলতে পারেন। এই যে হলুদ ফুলগুলো ফুটেছে, অনেক সুন্দর। হাইকিং এর ক্ষেত্রে সব থেকে ইম্পর্ট্যান্ট যে জিনিস, সব থেকে গুরুত্বপূর্ণ, সেটা হলো আপনাকে মনোবল হারানো যাবে না। আপনার মনোবল থাকতে হবে, কাম অ্যান্ড স্টিডি থাকতে হবে। মানে ছোট ছোট স্টেপে আপনি আস্তে 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 আপনি শুধু উপরের দিকে উঠতে থাকবেন। আশা হারানো যাবে না, মনোবল হারানো যাবে না। আর একটু পর পর রেস্ট নেবেন। একটু পর বলতে 5 মিনিট পর না, আধা ঘন্টা হাঁটবেন, একটু রেস্ট নেবেন, এইভাবে আপনি আস্তে আস্তে উঠবেন। একবার শুধু এই ভিউটা একটু কল্পনা করেন, দাঁড়ান ছোট করে একটু জুম করি। এই যে পাহাড়ের পিকগুলো, আল্লাহ,
নিচে একটা ভ্যালি, এখানে মানুষের বসবাস। সুবহানাল্লাহ, আল্লাহর সৃষ্টি। আর আমার নিজের কথা যদি বলতে হয় তাহলে আমি যে কতটা ভাগ্যবান, আল্লাহ আমাকে এরকম একটা জায়গায় নিয়ে আসছে। আমি আসলে ছেড়ে যেতে পারি না। আমি আসলে প্রচুর পরিমাণে প্রকৃতি ভালোবাসি আর নেচারের সাথে থাকতে ভালোবাসি। সেই কারণেই আসলে এই অঞ্চলটা ছেড়ে যাওয়া হয় নাই। তো আমার পিছের যে রোড, এই রোড ধরে আমরা উপরের দিকে উঠে যাচ্ছি। চলুন আমরা যাইতে থাকি। নিচে ওই যে ঝর্ণাটা আমরা পার করে আসলাম, তো প্রায় আরও 25 মিনিটের মতো হেঁটে ফেলছি। তো আমরা আলহামদুলিল্লাহ অলরেডি অনেক উপরে চলে আসছি। আজকে খুবই নিরিবিলি, লোকজন খুবই কম। এটা হলো সব থেকে বেস্ট পার্ট, আপনি আরো এনজয় করতে পারেন। কত সুন্দর পাখির ডাক, আল্লাহ। যতই আমি সামনের দিকে আস্তে আস্তে হাঁটতেছি, তো উপরের পাহাড়গুলো আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে। আমি আপনাদেরকে দেখাই, দেখেন পিছনে এই রাস্তায় আমাকে আস্তে আস্তে আপনার এই পাহাড়ের দিকে নিয়ে যাচ্ছে। তো পাহাড়গুলো আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে, দেখেন চূড়ায় এখন পর্যন্ত বরফ আছে, নিচে প্রায় আপনার 22-23 ডিগ্রি। কিছুদিন আগে এখানে পুরা বরফে ঢাকা ছিল। তো সামনে যেই পাহাড়, ওইটা হলো গাইস আল্প। আর ঠিক এই সাইডে যেটা আপনারা দেখতেছেন, এটা হলো রুবি হর্ন। প্রায় আপনার 2000 মিটার, তার মানে 6600 ফিট উপরে। আর ঠিক ওইখানে একটা ঝর্ণা আছে আর একটা লেক আছে। তো ওইটাই আমাদের মেইন ডেস্টিনেশন আজকে। এখন দেখা যাক, শরীর যতটুকু কুলায় ততটুকুই আমরা উঠবো। বাট কি সুন্দর, একটু দেখেন। ওই যে দেখতে পারতেছেন, ওই যে একটা রেখার মতো পানি পড়তেছে, ওইটাই হলো গিয়ে ঝর্ণা। ওখানেই আমরা যাব। আর এই ঝর্ণার পানি এসে দেখেন এই নিচ থেকে গিয়ে ওইখানে পড়তেছে, এইভাবে প্রবাহিত হয়ে যাচ্ছে। মানে রাস্তার পাশাপাশি এরকম আপনারা ঝর্ণা পাবেন, পাহাড়ি ঢল এইভাবে চলে যাচ্ছে। তো দুঃখজনক হইলেও সত্য যে বাংলাদেশে অনেক বড় বড় ভ্লগার আছে যারা ট্রাভেল ভ্লগ বানায়, যারা এরকম নেচার নিয়ে ভিডিও করে, ঠিক আছে। এইখানে আসলে ড্রোন শট নেওয়া যায় না, তার কারণ যেটা ন্যাচারাল রিজার্ভ এরিয়া, ওরা প্রকৃতি অনেক পছন্দ করে। এখানে পাখি, মধু, মৌমাছি, অনেক ধরনের জীবজন্তু আছে, এগুলার সমস্যা হয়, ওরা ভয় পায়, এই কারণে ড্রোন এখানে অ্যালাউড না। তো যেটা বলতেছিলাম, যারা আর কি সুন্দর ট্রাভেল ভ্লগ বানায়, এইখানে আসলে তারা কত সুন্দর ভিডিও করতে চিন্তা করেন। তো আমি আসলে ট্রাভেল ভ্লগ বানাই না, কিন্তু তারপরেও আপনাদেরকে জাস্ট দেখানোর চেষ্টা করতেছি। দাঁড়ান, এই যে পাহাড়গুলো ক্লিয়ার হয়ে যাচ্ছে। হু, যাক, সুবহান আল্লাহ, আল্লাহ দেখাচ্ছে, এটারই শুকরিয়া আদায় করা উচিত। তো এই উপরে দেখেন, উপরে কিছু এরকম ঘরের মতো আছে, এখানে যে আপনার পানি, কেক, বিভিন্ন ধরনের ড্রিঙ্কস, এগুলো আপনারা খেতে পারেন, ওইখানে রেস্ট নিতে পারেন। তো ওইখানে যাই, ওইখানে যে তারপরে কথা বলি, চলেন। এই ন্যাড়া পাহাড়গুলো দেখে কেন জানি আমার মনে হয় নেপালে চলে আসছি। আর আজকের এই সবুজটাও অনেক জোস, খুবই সুন্দর, ঝর্ণায় ভালো পানিও আছে। দিনটাই আসলে খুব ভালো যাবে আশা করতেছি। এটা হলো একটা পারিবারিক রেস্টুরেন্ট, এখানে আপনারা খেতে পারবেন, কোনো ড্রিঙ্কস পান করতে পারবেন। আর যে ভিউটা আপনারা পাবেন, আল্লাহ, মানে হাইকিং করে এসে আপনারা এখানে কিছুক্ষণ রেস্ট নিতে পারবেন, কিছু খাওয়া দাওয়া করতে পারবেন, আর এই ভিউ দেখতে পারবেন। আর এখানে আপনার ফ্রি পানি আছে, দেখেন পানি কোথা থেকে এনে কিভাবে ফালাচ্ছে। চলেন একটু পানি খাই। মনে হলো কি এইখান থেকে পুরাটা একেবারে আপনার ঠান্ডা হয়ে গেল, মানে কলিজা ঠান্ডা পানি যেটাকে বলে, একেবারে ওই উপরের পাহাড়ের থেকে বরফ গলে পানি আসতেছে, এর থেকে ফ্রেশ আর কিছু হইতে পারে? একটু বলেন। আল্লাহ, এইখানে আপনাদেরকে বলে দিছে কি কি নিষিদ্ধ। দেখেন এখানে প্যারাগ্লাইডিং করা যাবে না, তারপরে কুকুরকে সবসময় আপনার এই যে লিশ দিয়ে রাখতে হবে, সাইকেল চালানো যাবে না, রাস্তার বাইরে হাঁটা যাবে না, ড্রোন তো সরাসরি একেবারে নিষিদ্ধ, আগুন চালানো যাবে না, ক্যাম্পিং করা যাবে না, সব কিছু এখানে লিখে দিছে। তো এটা হলো প্রকৃতিকে সংরক্ষণ করার জন্য আসলে এই ব্যবস্থা। আমরা যে রাস্তা দিয়ে চলতেছি এখন, পুরাই একটু আস্তে আস্তে বন্য হয়ে যাচ্ছে। দেখেন
গাছপালা রাস্তার মধ্যে এসে পড়তেছে। আর ছোট একটু জায়গা, এখান থেকে যদি নিচে পড়ে নেয় একেবারে ওই খাদে যায় পড়বেন। মানে আপনার এইটুকু জায়গা আছে যে আমার পা, এরপরে পড়লে আপনার শেষ। হ্যাঁ, কিন্তু মানে ফিলিংসটা হইলো অন্যরকম পুরা। আপনি যখন হাঁটবেন তখন আপনি বুঝতে পারবেন। আসলে এটা ভাষায় কখনোই প্রকাশ করা সম্ভব না, এটা আসলে উপলব্ধি করতে হবে। আপনারা যখন নতুন এক্সপিরিয়েন্স করবেন, আপনারা চেষ্টা করবেন বান্দরবানের ওইদিকে যাওয়ার, খাগড়াছড়ি, সাজেক ওইদিকে যাওয়ার। তো আমি দেখা গেছে সেই 2009 সালের দিকে আপনার নাফাখুম ট্রেকিংয়ে গেছি। নাফাখুম, আমিয়াখুম, সাতভাইখুম, জিনাপাড়া এসব জায়গায় ঘুরে আসছি। সেটা 2009 সাল, আজ থেকে প্রায় 15 বছর আগে। আপনারা প্রকৃতি দেখতে যাবেন, প্রকৃতির সাথে সম্পর্ক করবেন, জীবনটা অনেক ভালোভাবে উপলব্ধি করতে পারবেন। পাহাড়ের গায়ে গা মিলিয়ে আপনি যখন হাঁটবেন না, তখন আপনি আসলে উপলব্ধি করতে পারবেন যে পাহাড় আসলে কত বড়, কত উঁচু, কত বিশাল, আর আপনি কত ছোট। ও, আমাদের এটা পার হইতে হবে, একটু সাবধানে। একবার যদি পা স্লিপ করেন এটার মধ্যে থেকে, একেবারে নিচে চলে যাবেন গোড়াইতে দৌড়াইতে। পুরা সাবধানে আমাদের এটা পার হইতে হবে। চলেন আমরা যাই। আমি আজকে আবার কোনো হাইকিং এর প্রিপারেশন নিয়ে আসি না, এটা হাইকিং এর কোনো জুতাই না। আল্লাহ, কোন জায়গায় পা দিব? একবার যদি পরে স্লিপ কাটে না, স্লিপ কাটে না। ওকে, করবে করবে না। ও, এখানে যাওয়া যাবে না, এখানে যাই। এইখানে একটা লাফ, এখানে একটা লাফ, এইখানে একটা লাফ, পার হয়ে গেছি। বাবা রে, ছোট একটু জায়গা, কিন্তু দেখেন রিস্ক। আর যখনই আপনি পার হচ্ছেন এরকম জায়গা, কোথায় এসে পড়তেছেন। সুবহানাল্লাহ। এই রাস্তা ধরে আমাদেরকে হেঁটে যেতে হবে ওই উপরে উপরে উপরে। আগে অনেকগুলো মাউন্টেন দেখা যেত, এখন শুধুমাত্র এটাই দেখা যাচ্ছে, তার কারণে এটাতেই আমাদের হাইকিং করতে হবে। তো অনেক সময় কি হয়, এখানে প্রচুর আপনার হরিণ আছে, কিন্তু প্রচুর হরিণ, বিশ্বাস করেন। একবার আমি এই সেম এই জায়গায় হাইকিং করতে এসে কম করে হইলেও আপনার প্রায় 50 থেকে 60টা, মানে একটা ঝাঁক দেখছিলাম। বরফের দিন, চিন্তা করেন 50টা হরিণ আপনার দিকে তাকায় আছে, ছোট ছোট হরিণ। কিন্তু যেই ভয়টা আমি পাইছিলাম, ভয়টা হরিণ থেকে না, আসলে হরিণ যদি কোনো কারণে আমার থেকে ভয় পেয়ে দৌড় দেয়, তাহলে তো পুরো একেবারে ওই তুষার যেই ফল হয়, মানে আভালান্স যেটাকে বলে, এইটা যদি হয় তাহলে তো আমারে পুরো একেবারে নিয়ে, মানে ওই উপরে ধরেন, উপর থেকে আভালান্স হয়ে পুরো আমাকে ওই নিচে নিয়ে চলে যাবে। আল্লাহ, যেই ভয়টা পাইছিলাম। আল্লাহর রহমতে কিছু হয় নাই। প্রায় ওইখানে আমি 10 মিনিটের মতো দাঁড়াইছিলাম, পরে ওরা আস্তে আস্তে লাফায় লাফায় চলে গেছে, কিছুই হয় নাই আলহামদুলিল্লাহ। তো হাঁটতে থাকি, এখন আস্তে আস্তে ভিজা শুরু হচ্ছে, বুঝছেন, তার কারণে যে বরফ গলা পানি তো সব রাস্তার মধ্যেও চলে আসছে। চলে আমরা সাবধানে হাঁটতে থাকি। এরকম ছোট ছোট ঝর্ণার ভিতর থেকে আপনাকে হেঁটে পার হইতেই হবে। তো এখানে সব থেকে বড় সমস্যা, আমি আসলে দাঁড়ান বুদ্ধি পাইছি, উপরে উঠে যাই, পরে এইখান দিয়ে নামবো। স্লিপ করলে পুরা শেষ, কিন্তু এখন এখানে একটা পাড়া দিতে হবে। করিস না, এই যে চলে আসছি। এই জায়গা থেকে না এসে আমি এখান থেকে চলে আসলাম, আয়সা সুন্দর করে এদিক দিয়ে চলে যেতে হবে। আলহামদুলিল্লাহ পার হয়ে গেলাম, কোনো সমস্যা নাই। চারিদিক দিয়া শুধু পানি পড়তেছে, চারিদিক দিয়া শুধু পানি। আর আমি আপনাদের একটা জিনিস দেখাই, যে বরফ এখনো আছে এখানে। আমি আপনাদেরকে একটা ভিউ দেখাই, মানে কষ্টের পরে সুখ আছে, তার যথার্থতা কিভাবে প্রমাণ করতে হয় আমি আপনাদেরকে দেখাই, চলেন। এই যে আলো উকি দিচ্ছে, বেশি এক্সাইটেড হওয়া যাবে না। এই যে দেখেন ভিউ, সুবহানাল্লাহ। তো দেখেন, মজা করতে করতে ছোট ছোট স্টেপ ফেলতে ফেলতে কিন্তু আমরা অনেক উঁচুতে চলে আসছি। আমাদের এখনো অনেক দূর যেতে হবে,
কিন্তু আমরা প্রায় 1 ঘন্টা 15 মিনিটের মতো হেঁটে ফেলছি। দেখা যাক, দেখি। শরীর এখন পর্যন্ত ঠিক আছে, এখন পর্যন্ত কোনো খাওয়া খাই কিছুই হয় নাই, শুধুমাত্র এখন একটু দুধ চা হইতে পারলে আর কি। আর এখন হইলো আপনার রাস্তা ঠিক এরকম, কিছুটা পাথুরে কিছুটা মাটি আঁকা বাঁকা, এর মধ্যে থেকে হাঁটতে হবে। এটাই আসলে মজা। একবার আপনার উপরে উঠতে হবে, একবার নিচে নামতে হবে। মনে পড়ছে, হরিণগুলা এক্স্যাক্টলি আমি এখানে দেখছিলাম। তো চিন্তা করেন, ওইখান থেকে যদি ওরা দৌড় দেয়, আভালাঞ্চ হয়ে আমার পুরা নিচে ফেলাবে। আর আমি ঠিক ওই পাহাড়ের গাছের ওই একটু সামনে ছিলাম। আল্লাহ বাঁচায় দিছে। চলেন হাঁটতে থাকি। এইখান থেকে আসলে আপনার খারাপ জায়গাগুলো শুরু হচ্ছে, সব এই সুরকি টাইপের আর কি। আপনি যদি একবার পরে নেয় একেবারে নিচে যায় পড়বেন। খাড়া পাহাড়, উপরেও খাড়া। তো আমাদেরকে এরকমভাবে আঁকা বাঁকায় উপরে উঠতে হবে, সাইডে মাউন্টেন রেখে। চলেন, আল্লাহ ভরসা যেতে থাকি। আল্লাহ কি রাখছে কপালে। অনেকের মনে হচ্ছে যে ধরে কেমন জানি দাঁড়ায় আছি, কাইত হয়ে আছি। আপনাদের উদ্দেশ্য শুধু একটু দেখাই, পা মনে হচ্ছে এইখানে আছে, কিন্তু এটা পুরা খাড়া। এই যে ওই এগুলা দেখলে আপনারা বুঝতে পারতেছেন, ওই যে এইগুলা সব ঝুইলা আছে গাছগুলা, বুঝছেন? পড়লে মানে নিচে, এই যে দেখেন, এই দড়ি ধরে ধরে এটা কাইত হয়ে হয়ে তারপর আমাদের উঠতে হবে। হাইকিং এত সোজাও না, কিন্তু যে ভিউ আপনি এনজয় করতেছেন, ইটস ওর্থ ইট। সামনে এই হইল গিয়ে আপনার এখন রাস্তার কন্ডিশন, পুরা পাথর, সাইডে খাড়া নাইমা গেছে, আর আমাদের এখান থেকে হাঁটতে হবে। হাইকিং এর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনি আপনার এই পা কোথায় ফেলতেছেন। পা কোথায় ফেলতেছেন, মাটি শক্ত কিনা, পাথরের উপরে রাখতেছেন, পাথরটা শক্ত কিনা, এটা হলো সব থেকে গুরুত্বপূর্ণ। দ্বিতীয় যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো সময়। তার কারণ পাহাড়ে কিন্তু খুব তাড়াতাড়ি অন্ধকার নেমে আসে। আপনার যদি এরকম হয় যে আপনি অনেক বিকালের দিকে হাইকিং করতেছেন, আপনাকে অবশ্যই সময়টা বুঝতে হবে যে পাহাড়ে কিন্তু খুব তাড়াতাড়ি অন্ধকার হয়ে যায়। আর একবার যদি অন্ধকার হয়ে যায় তাহলে কিন্তু পাহাড়ে একবার রাস্তা হারাই ফেললে অবস্থা খারাপ। কিন্তু জার্মানির আলহামদুলিল্লাহ সব পাহাড়ই সেফ। এখানে ইমার্জেন্সিতে আপনি যদি ফোন দেন 112-তে হেলিকপ্টার নিয়ে চলে আসে। কিন্তু তারপরেও যদি আপনার হঠাৎ করে একটা পা ভেঙে যায় বা কিছু হয়, মোবাইলে নেটওয়ার্ক না থাকে, এটা আসলে কষ্ট। সবসময় সময়ের প্রতি খেয়াল রাখতে হবে। পা কোথায় ফেলতেছেন এটা খুবই গুরুত্বপূর্ণ। চলেন আমরাও আস্তে আস্তে সাবধানতা অবলম্বন করে হাঁটতে থাকি, তার কারণ এই রাস্তাটা আসলে একটু কষ্টকর। পুরাটাই হলো পাহাড়, পাথুরে। তো ভিডিও বাদ দিয়ে চলেন সাবধানে হাঁটি। ওই যে ঝর্ণাটা দেখা যাচ্ছে, ওই ঝর্ণার ওইখানেই আমরা আসলে যাব। তো বহুত দূর, আপনার জুম করে দেখানো তো দেখেন, আপনারা বুঝতে পারবেন। আর এই পাহাড় থেকে শব্দ হচ্ছে, মানে পাথর, নুড়ি পাথর ধৈসা ধৈসা পড়তেছে। আল্লাহ। আর আমাদের সামনের রাস্তাটাও এখন আলহামদুলিল্লাহ একেবারে মার্কা মারা, ধৈরা যাইতে হবে। তো চলেন আমরাও একটু কষ্ট করে। এখানে আবার এই যে পা ফেলার জন্য জায়গা টায়গা আছে, কিন্তু আমাদের পা কিভাবে দিয়ে যাইতে হবে বুঝেন। কিন্তু যে ভিউ, আল্লাহ, এই সাইডে নেড়া পাহাড়, এর মধ্যে থেকে হেঁটে যাবেন। শুধু কষ্টটা হইলো সোলো ট্রাভেল, তো সোলো হাইকার, মানে একা যাইতেছি। তো সুন্দরভাবে আপনাদেরকে আসলে বুঝাইতে পারতেছি না যে কিসের মধ্যে থেকে যাইতেছি। এটা এতটাও কষ্ট না, এর থেকেও কষ্টকর মাউন্টেন আমি হাইকিং করে আসছি। আর এই মাউন্টেনের উপরে যখন ওই যে পাথরের ওই জায়গাগুলো, ওইখানে যখন উঠতে হবে তখন কিন্তু আসলে আপনাকে একটু ক্লাইম্বিং এর মতো করতে হবে। মানে এরকম দড়ি দেওয়া আছে, এটা ধরে ধরে বেয়ে আপনার উঠতে হবে। তো একবার চিন্তা করেন, এখান থেকে পা পড়লে নিচে কিচ্ছু নাই, ডাইরেক্ট কোন জায়গায় যায় পড়বেন আপনার বুঝতেছেন। এই আরো ভালো করে দেখায় দাঁড়ান, এই যে এইখান থেকে পড়লে সোজা নিচে চলে যাবেন। আর এই হইল আপনার জায়গা। আমরা
যাই। আহ, কিন্তু যেই এই পানি, এই পানি খাওয়া, কি ফ্রেশ! আল্লাহ, যে টেস্ট! সুবহানাল্লাহ। আজকে অত বেশি গরমও না, অত বেশি ঠান্ডাও না, খুবই সুন্দর একটা ওয়েদার হাইকিং এর জন্য। আসলে আমি যদি একটু ঘর থেকে একটু তাড়াতাড়ি যদি বাইর হইতাম, তাহলে আরো ভালোভাবে অনেক উপরে উঠা যেত। চলেন আজকে তারপরেও যতটুকু পর্যন্ত যাওয়া যায় আমরা যাইতে থাকি। এখন সব এরকম এই সুরকিযুক্ত ছোট ছোট পাথর, নুড়ি পাথরের রাস্তা, তো সাবধানে যেতে হবে আমাদের। চলেন হাঁটতে থাকি। এই যে রাস্তা, এইখান দিয়ে যদি কেমনে যাবো আল্লাহ, মানে হাসি আসতেছে, বুঝছেন? ওহ, এটা হল ছোটখাটো একটু ক্লাইম্বিং করে করে ওই উপরে আমাদের উঠতে হবে, রাস্তা সেরকম একটা নাই। আচ্ছা, না রাস্তা আসলে ঠিকই ছিল, আমি আসলে এই যে ওই সাইড থেকে আসছি, কিন্তু মেইন রাস্তা হলে এই সাইড থেকে, বুঝছেন? চিনতেই পারি না যে এটারও একটা রাস্তা। আর এই যে সাইডে আপনার গাছের গুঁড়ি দেওয়া আছে, মানে মার্কিং করা যে এটাই আপনার রাস্তা, এদিক দিয়ে আপনার যেতে হবে। ওকে, আমরা আর একটা ঝর্ণার কাছাকাছি চলে আসছি। আমি আসলে পানি ভরে নিলাম আমার এখানে, আমার হাতটা সব দেখেন ভিজে গেছে। এখানে যদি একটা শান্তির গোসল দেওয়া যেত তাহলে আর কিছু লাগতো। এই ছোট ছড়ার এখান থেকে আমাদের পার হয়ে যেতে হবে, আর ওই যে রাস্তা চারের মতো, আর এই দিক দেওয়া হইলো আপনার এই যে মাউন্টেন, আর এই সাইড দিয়ে আমরা আসছি, একেবারে এই সাইড ধরে আমরা আসছি। তো চলেন এটা পার হই। আল্লাহ, পার হই। এই জায়গা থেকে পড়লে তো আরো বেশি অবস্থা খারাপ। হয়ে গেছি। ওর যে একটা দিলাম স্লিপ কাটলে তো পুরো একেবারে যাইতাম গিয়া, আর আমার ভালো জুতা নাই আজকে। যাই হোক, আল্লাহ বাঁচাইছে। চলেন, আমরা এখন এসে পৌঁছেছি আর একটা বড় ঝর্ণার কাছে। আমরা কিন্তু আস্তে আস্তে দেখেন ওই ঝর্ণার ওইখানে আমরা আসলে যাব। তো আমরা কিন্তু আস্তে আস্তে চলে আসছি অনেক দূরে। আমাদের রাস্তা এরকম ছিল, এখন আরো এই পাহাড়ি রাস্তা ধরে ধরে আমাদের আগায় যেতে হবে। একটু পরে আপনারা একটা কাহিনী বলি। আসলে অনেকেই আপনারা জিজ্ঞেস করেন যে ভাই আপনি এত সুন্দর জায়গায় থাকেন, আপনি আমাদেরকে এই পাহাড় টাহাড় এগুলা দেখান না কেন, আপনি হাইকিং করেন না কেন, আপনি কি পারেন না? তার নিচে আবার কিছু লোক এসে কমেন্টের রিপ্লাই দেয়, বুঝছেন? তারা আবার এর মধ্যে এসে রিপ্লাই দেয়, বুঝছেন? কি রিপ্লাই দেয় আপনাদেরকে বলি। ওই থেকে আস্তে আস্তে পানি। আলহামদুলিল্লাহ। আচ্ছা, গেছে গিয়া। আচ্ছা, তারা কি রিপ্লাই দেয় দেখেন। আরে বাঙালি হাইকিং করতে পারে কিনা, বাঙালির কোনো যোগ্যতা আছে, বাঙালির কোনো দম আছে, হাইকিং করা এত কষ্ট না, এত সোজা না, অনেক কষ্ট, বাঙালির পক্ষে হাইকিং করা যায় না। তো আমার আসলে তখন রিপ্লাই দিতে মন চায় নাই, কিন্তু আপনাদের উদ্দেশ্যে শুধু একটা জিনিস বলি, হ্যাঁ এটা একেবারে সত্যি কথা যে হাইকিং করা কিন্তু আসলে এত সহজ না। এটা অনেক মনোবল লাগে, অনেক। আপনার যে বডি ফিট হইতে হবে তা না। আমার ভুঁড়িটা দেখেন, ভুঁড়ি তো বাইরে গেছে। আগে 2016-17 সালের দিকে আমি যখন প্রথম হাইকিং করে স্টার্ট করি, এই পিছনের এই সাইডে যত মাউন্টেন দেখতেছেন সব আমি চড়াই বেড়াইছি, দৌড়ায় দৌড়ায়। তখন তো গাড়ি ছিল না, বাসে কইরা 2 ঘন্টা 3 ঘন্টা বাসে ঝুলা ঝুলা যায়, তারপরে হাইকিং করছি। তো সেই কষ্ট আসলে কাউকে বোঝানো যাবে না। পরবর্তীতে কি হইলো, আমার আপনার থাইরয়েড ধরা পড়লো। থাইরয়েড অনেকেই জানেন, এটা বাংলাদেশিরা আসলে বুঝে না। তার কারণ বাংলাদেশিদের ক্ষেত্রে যেটা হয়, আমাদের সমতল ভূমি, আমরা কিন্তু উপর নিচে বেশি একটা হাঁটাচলা করি না। আর থাইরয়েডটা তখনই আপনি ভালোভাবে বুঝতে পারবেন যখন দেখবেন যে
আপনি একটু উঁচুতে উঠতেছেন তখন আপনার হাঁপ উঠে যাচ্ছে, মানে হাঁপানির মতো অবস্থা হচ্ছে। এখন যেরকম আমার অবস্থা। তো 2017 সালের পরে আমার থাইরয়েড ধরা পড়ে আমি এখন পর্যন্ত গত প্রায় 5 বছর ধরে 6 বছর ধরে L-থাইরক্সিন 75 নামে একটা ওষুধ আছে, সেটা নিয়ে যাচ্ছি। তো পরবর্তীতে যখন আমি আস্তে আস্তে হাইকিং করা শুরু করি, দেখলাম যে এই থাইরয়েডের কারণে আমি আর হাঁটতে পারতেছি না, মানে 15 মিনিট হাঁটার পরে পুরা দমটম শেষ। পরবর্তীতে আরো অনেক খারাপ কিছু গেল, তখন খারাপ হাবাজাবা জিনিসপত্র খাওয়া দাওয়ার পরে ধরেন দম তো পুরাই গেল। তো এখন আল্লাহর রহমতে আবার শরীরটাকে একটু ফিট করতেছি। তো সামনে ইনশাল্লাহ আপনাদের নিয়ে অনেক ঘোরাঘুরি হবে, বুঝছেন। সামনে ইনশাল্লাহ অনেক হাইকিং করবো, আমরা মাউন্টেনের উপরে উঠবো, সব কিছু আপনাদেরকে দেখাবো আলগায় ঘুরে ঘুরে। এই মাউন্টেনগুলো যে কতটা সুন্দর বিশ্বাস করেন, আমি সব আপনাদেরকে চেষ্টা করবো ঘুরে ঘুরে দেখানোর জন্য। তো চলেন আজকের মতো আগে জায়গায় পৌঁছায়, কাছাকাছি চলে আসছি ইনশাল্লাহ। ওইখানে যে জোহরের নামাজ পড়তে হবে, ওয়াক্ত হয়ে গেছে, চলেন যাই। এখান থেকে আসলে আপনার মাউন্টেনগুলো দেখা যাচ্ছে পুরো পরিষ্কার, টপটা তো আছে। আর এখান থেকে হলো আপনার এরকম এই ঝাড় শুরু হয়েছে, আর এর মধ্যে থেকে উঠতে হবে। আমার আসলে আজকে জুতাটা ভুল পরে আসা হয়েছে। তারপরেও ওই যে বলছি না একটা কথা, যে আপনার ইচ্ছাটা হইলো মেইন। আপনি মনের দিক থেকে যতটা শক্ত হবেন, আপনার জুতা, আপনার ড্রেস পাতি এগুলো ম্যাটার করে না। আপনার যদি একবার ইচ্ছা হয় যে আমি উঠবো, আপনি উঠাই ছাড়বেন। আরে ভাই আমরা বাঙালি, এত টেনশন করার দরকার আছে? জামা নাই, জুতা নাই, হ্যান ত্যান, কৈফয়ত কৈফয়ত আর কৈফয়ত। যাই হোক, দেখছেন নি অবস্থা, সেই একটা ভিউ। চলেন আমরা যেতে থাকি। আপনি যখন এই রাস্তা দিয়ে উঠতে থাকবেন, দেখেন এটা হলে যে পানি স্লিপারি, আর হলো এরকম খাড়া, একেবারে খাড়া আপনার নিচে নেমে গেছে খাদ। এইখান থেকে যদি একবার পড়েন, ওই জায়গায় পড়বেন, বুঝতেছেন। এই জায়গাটুকু ক্রস করাটা আসলে একটু রিস্কি, লোকজন আসতেছে। মোবাইল রাখি, আমরা সাবধানে পার হই। এটা আমাদের রাস্তা ছিল, ওই যে শহরগুলো দেখা যেতেছে একেবারে দূরে। তো আমার যতটুকু যা মনে হচ্ছে আমরা প্রায় চলে আসছি। সামনের ভিউটা দেখি, একটু কষ্ট হবে। তো রাস্তাটা এরকম একেবারে খাড়া এবং এই দড়ি ধরে ধরে যেতে হবে, একটু কষ্ট। তারপরেও সাবধানে পা ফেলে ফেলে যেতে হবে। কিন্তু আমার মনে হচ্ছে যে আমরা একেবারে কাছাকাছি পৌঁছে গেছি। এখনই মনে হয় যে লেকটা দেখতে পারবো। ওই যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। ওই যে সে আপনার ঝর্ণা ওইখানে, আর এই যে লেক, আর এই যে পুরো মাউন্টেনের ঢালে। এই যে হাসি, মুখের হাসি, যে শান্তি, এটা আসলে বলে বোঝানো যাবে না। কিন্তু বেশি খুশি হওয়ার দরকার, তার কারণ যেখানে দাঁড়ায় কথা বলতেছি, মানে একটা পা যদি নিচে পড়ে পুরো একেবারে ঢাক, মানে নিচে একেবারে ডাইরেক্ট নিচে তো যাবো না, উপরে চলে যাবো। তো এইটুকু অঞ্চল একটু বরফ, সাবধানে পার হইতে হবে, তার কারণ আমার ভালো জুতা নাই। তো লেকের পাড়ে যে তারপর আপনার সাথে কথা বলি, চলেন। ফাইনালি আসলে পুরো ঝর্ণাটাও দেখা যাচ্ছে, লেকটাও দেখা যাচ্ছে। আর দেখেন এই ভিউ, এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। এই সাইডের পাহাড়গুলো, এইটুকু আপনাদের একটু কষ্ট করে পার হইতেই হবে। আমি কোথায় দাঁড়ায় আছি দেখেন, এই দড়ি ধরে ধরে আমাদেরকে একটু উপরে উঠতে হবে। হাত কেটে গেছে শিওর। গুনা তো বুঝছেন, একটু সাবধানে চলতে হবে। কিন্তু আপনার এই পাহাড়ি রাস্তায় এটা একটু সাবধানে চলতে হবে। তো চলেন আমরা লেকের পাড়ে যাই, নামাজ করি, কথা বলি, খাওয়া দাওয়া করি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শালার দিন শেষে এই জায়গায় এসে আটকে গেলাম। দেখেন এই বরফের মধ্যে থেকে হাঁটতে যায়, জুতা মোজা সব যাবে ভিজা। কেনজি আজকে জুতাটা আনলাম না, যাই হোক শুধু এইটুকুই। কিন্তু রিস্ক, তার কারণে এই জুতায় তো কোনো ইয়ে নাই, গ্রিপ নাই। এই যে দেখেন একবার যদি এই যে স্লিপ খায় পড়ি, ওই কেউ বাঁচাইতে পারবে না আমার। ডাইরেক্ট ওই খাত ধরে একবারে উপরে চলে যাবো, পাহাড়ের উপরে। চলেন যাই, আমাদের আর অল্প একটু রাস্তা আছে, পার হয়ে যায় একটু সাবধানে। বরফের মধ্যেও আসলে মানে ওই যে বললাম না, অজুহাত কৈফিয়ত এগুলা হলো বাঙালির দোষ, কি কোনো সমস্যা নাই। জায়গায় যায় ওরে মারে, শালার স্লিপ করতেছে এমনি কেন?
ওহ, একটু নয় মোজাটা শুকাই দিব, এই শেষ হয়ে যাবে। আরে বাবা রে, থেকে দেখা যাইতেছি না, তো মাখামাখি অবস্থা হয়ে গেল পুরো। যাক, ব্যাপার না। কিন্তু ভাই এখন যে আপনাদের ভিউটা দেখাবো, দেখেন শুধু পিছে। আল্লাহর সৃষ্টিটা একবার শুধু আপনারা দেখেন, কোন পাহাড়ের ঢালে আইসা এরকম একটা লেক, ছোট একটা লেক, লেকটার নাম হলো গাইসালজে, কিন্তু পানি পুরা ক্রিস্টাল ক্লিয়ার। এখন আসলে আপনার রোদ নাই, মেঘলা ওয়েদার, এই কারণে এরকম কালচে দেখাচ্ছে, কিন্তু পুরা ক্লিয়ার একটা পানি, সেই একটা অবস্থা। যাই হোক, কোনো দিন ওই চূড়ায়, আজকে আর না, তার কারণে এই পাহাড়ের মধ্যে থেকে মানে এই আমার এই জুতা নিয়ে আসলে এই বরফের মধ্যে হাইকিং করা ঠিক হবে না। এখানে আমি কম করে হলো 6-7 বার এর উপরে গেছি, কিন্তু এই সামারে ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো। কিন্তু যে ভিউটা আপনারা দেখতে পারতেছেন, সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। ওহ, আমরা ধরেন এখানে কিছুক্ষণ থাকবো, এখানে খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া মানে কি, একটু ওই বিস্কিট টিস্কিট আনছি, সেগুলো খাওয়া দাওয়া করবো। কিছু এনজয় ঠিক না, টাইমটা একটু রেস্ট নিবো, এনজয় করবো। এতক্ষণ হাইকিং করে আসছি, তো এখন প্রায় 2টা সামথিং বাজে, 2টা 10-এর মতো। তো আমাদের ধরেন 1 ঘন্টা 20 মিনিটের মতো জাস্ট হাইকিং করা লাগছে, বেশিক্ষণ লাগে নাই। তার কারণ আমি মোটামুটি একটু ফাস্টই হাইকিং করছি, তো এত তাড়াতাড়ি আসতে পারবো এতদিন পরে আলহামদুলিল্লাহ, মানে শরীরের এনার্জি ফিরে আসতেছে। এই সামারে আপনাদেরকে সব দেখাবো ইনশাল্লাহ, সব দেখাবো, চেষ্টা করবো। যাই হোক, চলেন এখন উঁচু করে নামাজ পড়তে হবে, এটা হলো সব থেকে মেইন বিষয়। নামাজ ছাড়া যাবে না, হাইকিং করতেছি, ঘুরতে আসছি, তো কি হয়েছে, নামাজ পড়তেই হবে, ঠিক আছে? চলেন। আপনারা মাছ দেখতে পারতেছেন কিনা দেখেন, এই যে ছোট ছোট মাছ, এরা লাফায় বেড়াচ্ছে। বরফ যখন পড়ে তখন এই পানিটা পুরো একেবারে ফ্রোজেন হয়ে যায়, তো মাছগুলো এর নিচেই থাকে। তো আমি উজু করে নিলাম, দেখেন এই ফ্রেশ পানিতে উজু করে মানে একটা অন্য ধরনের একটা প্রশান্তি, বুঝছেন? চলেন ওই গাছের নিচে যায় নামাজ পড়ে, তারপর আপনাদের সাথে কথা বলে। আমরা কি খাওয়া দাওয়া করি সেটা আপনাদের একটু দেখায়। এটা একটু চকলেট দেওয়া, ভিতরে রুটি। হুম, একটু পানি খেলে মোটামুটি পেটটা পুরো ভুইরা যায়। ওই যে স্টুডেন্ট থাকা অবস্থায় বনরুটি আর দুধ চা, তারপরে পানি খাইতাম, বা কেক একটু আপনার ওই কৌটার দুধ দিয়ে দিত, সেটা মিক্স করে খাইতাম আর পানি খাই যেতাম, পেটটা পুরো ভরে যেত, সেই অবস্থা। যাই হোক, তো আজকে আমরা আর উপরে উঠতেছি না, আমরা এই যে লেকের পাড়ে কিছুক্ষণ আমি বসে থাকবো, খাওয়া দাওয়া করবো, একটু রেস্ট নিবো, নামাজ পড়লাম। এখন অনেকেই আপনারা প্রশ্ন করেন যে ভাই, আপনি এরকম বাইরে যায় নামাজ পড়েন, এটা তো মাইন্ডসেটে দেখানো হয়ে যাইতেছে, আপনি তো বাসায় যেও নামাজ পড়তে পারতেন। ভাই দেখেন, আমি যেই কান্ট্রিতে থাকি, জার্মানি, এটা হলো নন মুসলিম একটা কান্ট্রি। এখানকার মানুষদের মধ্যে না আসলে ওই জ্ঞানটুকু এখন পর্যন্ত পৌঁছানো হয় নাই। তাদের মধ্যে এখনো এটা বোঝানো হয় যে মুসলিমরা খারাপ, হ্যান ত্যান বহুত কিছু। আমি যখনই বাইরে নামাজ পড়ি, তাদের মধ্যে একটা ইন্টারেস্ট তৈরি হয়, তারা জানতে চায়। দেখেন, আজকে নামাজ পড়ছি, একজন মানুষ যদি আমাকে জিজ্ঞেস করে, ধরেন তুমি এটা কি করতেছো, হ্যান ত্যান, তো তারাও তো নেচার লাভার, তারাও তো আল্লাহর এই যে সৃষ্টি, দেখেন খ্রিস্টানরা বিশ্বাস করে যে তাদের আল্লাহ আছে, মানে গড আছে একজন, সেইগুলা সৃষ্টি করছে, এটা তাদের বিশ্বাস, ঠিক আছে? এখন তার এই সৃষ্টি, তার যদি আমি একটু শুকরিয়া আদায় না করি, আল্লাহ যে আমাকে এত সুন্দর জিনিসগুলা দেখাইতেছে, আমি তাদেরকে যদি এইটুকু বুঝাইতে পারি যে দেখো, এইটা দেখে তুমি এত ওয়াও ওয়াও করতেছো, এই ওয়াও জিনিসটা যে তৈরি করলো তার তো একটু শুকরিয়া আদায় করা উচিত না? আমার তো পরকালে যেতে হবে, আমার তো একটু ভয় আছে। তার শুকরিয়া আদায়ের জন্য আমি জাস্ট 2-4-5 মিনিট, এখন অনেকে বলে যে পরকাল আছে কি নাই, বিশ্বাস করব কি না, এটা ভুল ভাঙানো অবশ্য আমার দায়িত্ব না, কিন্তু তারপরেও যদি বলি যে দেখো, এটা 50-50 চান্স, যদি তুমি এখন 5 মিনিট একটু সময় করে নামাজ পড়ে যদি আল্লাহ শুকরিয়া আদায় করো, তাহলে তোমার যে পরকাল যে নাই, বা যদি থাকে তাহলে তো তুমি গেইনার। যদি নাই, না থাকলে তোমার একটু না সময় নষ্ট হইলো। আর যদি থেকে যায় তাহলে তো তুমি গেইনার, অন্যদের থেকে তুমি আগায় থাকলা। মানে তাদেরকে বুঝানোর জন্য, আমি আসলে দায়ী না, তার কারণ দাওয়াত দেওয়ার দায়িত্ব আমার উপরে না, কিন্তু তারপরে আমার পক্ষ থেকে যতটুকু তাদেরকে আমি বুঝানোর ক্ষমতা রাখি, আমি তাদেরকে চেষ্টা করি। এই কারণে বাইরে নামাজ পড়বেন, নন মুসলিমের সাথে নামাজ পড়বেন, তাদের ইন্টারেস্ট জাগবে, তারা আপনার কাছে এসে জিজ্ঞেস করবে, তাদেরকে বুঝানোর চেষ্টা করবেন যে দেখো, এই এই সৃষ্টি যে তৈরি করছে, আমি তার শুকরিয়া আদায় করতেছি, আর কিছুই না।
যাই হোক, আল্লাহ সবাই আমাকে, যারা বিদেশে আছেন তারা অবশ্যই নামাজ পড়ার চেষ্টা করবেন যেখানে থাকেন না কেন, এটা আমি সবসময় বলি। তার কারণ আমি ভবিষ্যতে বহুত নামাজ কাজা হয়েছে আমার, এগুলো আল্লাহ জানি না কবে মাফ করবে আল্লাহ। মানে আমরা বলি যে রহমানির রহিম, পরম দয়ালু, পরম করুণাময়। তো আল্লাহ মাফ করতে পছন্দ করেন। তো তার বান্দা ভুল করবে, তওবা করবে, তার কাছে আসবে, মাফ চাবে, আল্লাহ মাফ করবেন। এটাই আমাদের বিশ্বাস থাকুক ইনশাআল্লাহ। যাই হোক, আল্লাহ মাফ করুক সবাইকে। তো আজকে আসলে উদ্দেশ্য হঠাৎ করে নেওয়া, এখন ওয়েদার দেখেন আস্তে, আস্তে খারাপের দিকে যাচ্ছে। আপনার একটু মেঘলা, মেঘলা হয়ে গেছে। তো আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব আমরা নিচে চলে যাওয়ার জন্য। আম একটু খাওয়া-দাওয়া করব। ধরেন আর ১০-১৫ মিনিটের মতো এখানে থাকবো। তারপর আস্তে, আস্তে আমরা নিচে নামাজ শুরু করব। কালকে ভোর ৬টা থেকে আবার কাজ শুরু হবে, ৭ দিনের কাজ। তো দেখেন এই যে ঘুরতে আসলাম, এতে কোনো লাভ নাই। আপনারা অনেকেই বলবেন, পায়ে ব্যথা কইরা সামনে যায়া এত কষ্ট করা কি দরকার? কিন্তু দেখেন, যদি আপনি এই যে সামনের ১ টা সপ্তাহ আমি কাজ করব টানা ৭ দিন, এটা আমাকে একটা বুস্টিং দিবে জানেন? আমার আমার মনের মধ্যে যে একটা ফ্রেশনেস চলে আসলো। হয়তোবা আমার একটু পায়ে ব্যথা হবে, একটু গায়ে ব্যথা হবে। কিন্তু পুরা সপ্তাহটা আমি একটা ফ্রেশনেস এর মধ্যে কাজ করতে পারবো। আমার মধ্যে একটা উদ্যম থাকবে। ঠিক আছে? যে সামনের সপ্তাহে আবার আমার কোথাও যাইতে হবে। পুরা সপ্তাহ আমি বিজি থাকবো। যাই হোক, এটাই আসলে কিছুই না। অনেকে পছন্দ করে, অনেকে পছন্দ করে না। তো নিজের বডিটাকে একটু ফ্লেক্সিবল রাখার জন্য হাইকিং করলে তো আর শুধু আর পায়ের উপর দিয়ে প্রেশার যায় না, আপনার পুরা বডিটাই নড়ে। তো ভালো একটা ব্যায়াম। যারা বিদেশে আছেন, যাদের আশেপাশে হাইকিং এর ব্যবস্থা আছে, তারা অবশ্যই হাইকিং করার চেষ্টা করবেন। আমিও চেষ্টা করব এখন থেকে আবার রেগুলার হওয়ার জন্য। যাই হোক, আজকের মতো বিদায় নিচ্ছি। আর নামার কি আর দেখাবো, আপনারা তো অনেক কিছুই দেখলেন। তো নামার সময় একটু সাবধানে নামতে হবে এবং আমি দ্রুত নেমে যাব। আমি নামতে একটু দ্রুতই নামি। তো ধরেন ২ ঘন্টা ধরে আমি উপরে উঠছি, আমি মেক্সিমাম ১ ঘন্টায় নিচে নেমে যাব। বাসায় যেয়ে একটু রান্না-বান্না করে, কালকে পহেলা মে। আপনাদেরকে শুধু একটু বলি যে আজকে বা এই সপ্তাহে ইতালি বিষয়ে কিন্তু ভালো একটা গুড নিউজ আসার কথা আছে। জানি না আসবে কিনা। যদি আসে তাহলে আলহামদুলিল্লাহ আপনাদেরকে জানাই দিব। যদি না আসে তাহলে আর কিছু করার নাই। দোয়া করবেন আমার জন্য। সবাই ভালো থাকবেন, নামাজ পড়বেন, বাবা-মার জন্য দোয়া করবেন। আশপাশটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। দেখেন আমি কত সুন্দর একটা জায়গায়, এর এর আশপাশ দিয়ে, মানে বিশ্বাস করেন আপনি যদি দেখেন, একটা ফোঁটা কোনো ময়লা নাই। একটা ফোঁটা, আমি পুরা রাস্তা আসলাম, একটা ফোঁটা কোনো ময়লা নাই। এরকম সুন্দর একটা জায়গা। এই যে পাহাড়, চারি সাইডে পাহাড়ে ঘেরা, নিচে এই পিছে একটা লেক, একটা মানুষ এসে এখানে আপনার মাছ ধরতেছে না, কিছু ফেলতেছে না, কিচ্ছু করতেছে না, সবাই এসে খেয়ে এই যে এই প্যাকেট যেটা থাকবে সেটা আমি আমার ব্যাগের মধ্যে করে নিয়ে যাবো। তো আপনাদের আশেপাশের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন। তো দুনিয়াটারে আমরা আরো সুন্দর করার চেষ্টা করি। আজকের মতো আমি বিদায় নিচ্ছি। দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই। এইখান থেকে এই বরফ গলে গলে সব পানি এখানে আসতেছে। এইখান থেকে এসে আপনার এই সাইড থেকে সোজা যে ঝর্ণা হিসেবে নিচে পড়তেছে। মানে আমরা একটা ঝর্ণার পুরো উৎপত্তি স্থলে চলে আসছিলাম। কি একটা অবস্থা আল্লাহ! আপনাদের কিছু পায়ের ছাপ দেখায়। এগুলা বাঘের পায়ের ছাপ না, হরিণের পা হবে। এইখান থেকে তারা গেছে। তো চলেন আমাদেরও নামতে হবে। বরফের মধ্য থেকে এখানে নামাটা হলো সব থেকে ডেঞ্জারাস, কারণ আপনার পড়লে ওই দিক থেকে চলে যাবেন। এই কারণে একটু বৈশা বৈশা নামা হলো বেস্ট অপশন। না, পড়েই যাচ্ছি। আহ, বুঝতে পারছি এই জায়গা থেকে বৈশাই যেতে হবে। এই যে ও ও ও ও, পড়াই গেলাম শেষ পর্যন্ত। শালা, সব ভিজে গেল। যাই হোক, চলেন যাই। এই রাস্তাটুকু একটু ডেঞ্জারাস। পড়লে কই যায় পড়তাম বুঝেন, ওইখান দিয়ে সোজা ওই খাদের মধ্যে। এই কারণেই আসলে নামাটা আসলে সবসময় ইজি না। তার কারণ নামার টাইমে আপনার ভালো জুতা না থাকলে, ভালো গ্রিপ না থাকলে, ভালো জায়গায় যদি আপনি পা না ফালান, তাহলে কিন্তু আসলে খুবই বাজে অবস্থার সৃষ্টি হইতে পারে। তো আমরা যাই। এই রাস্তাগুলোতে আসলে নামাটা একটু হইলেও আপনার কষ্ট, তার কারণ পাহাড় তো, এটা
সোজা আপনার খাড়া নেমে গেছে, বুঝছেন? মানে একবার ব্যালেন্স নষ্ট করবেন তো আপনি গেছেন। আর আজকে আবার এই যে পানি বেশি, তো প্রচুর স্লিপি হয়ে আছে। আমার পা ভুল একটা পড়বে তো পুরো শেষ আমি। এই যে দেখেন, এগুলা স্লিপারি না পুরা, এখান থেকে যে আপনি পা ফালাবেন, বেটার এইভাবে চলে যাওয়া। উফ, দেখছেন অবস্থা সব। আর এখান থেকে পড়লে ডাইরেক্ট ওই যে নিচে চলে যাবেন, একেবারে নিচে, কোনো উপর টুপর কিচ্ছু নাই। আল্লাহ ভরসা, আল্লাহর নাম নিতে নিতে নামি। চলেন যাই। নামার সময় আপনার শুধু এনজয় করবেন, বুঝছেন? তার কারণ পা ফেলবেন ধীরে ধীরে, দেখবেন, আর শুধু চারি সাইড এনজয় করতে করতে যাবেন। ওই যে দেখেন সামনে কত সুন্দর ভিউ, এই সাইডে কত সুন্দর ভিউ, সূর্য যায় না কই, ডুববে একটু পরে। আর এই রাস্তাটাও সেই একেবারে ছোট ছোট এই যে ঝাড়ের মধ্যে থেকে চলে গেছে, শুধু একটু আপনার সাবধানে পা ফেলাইতে হবে, আর কিছুই না। যাক, তো চলেন। আমি আসলে আর ক্যামেরা অন না করি, তার কারণ কালকে যেহেতু কাজ আছে, একটু তাড়াতাড়ি নামার চেষ্টা করি। তো ভিডিও এখানে আমি শেষ করতেছি, তার কারণ পুরো রাস্তা এইভাবে আমি শুধু নামবো। মেইন পার্টটুকু আমি অনেকটাই ক্রস করে আসছি। তো আলহামদুলিল্লাহ, আশা করি যে কালকে যদি ভিডিও আসে তাহলে আপনারা বুঝতে পারবেন যে না, আমি সহি সালামতে বাসায় পৌঁছেছি। আর যদি ভিডিও না আসে তাহলে বুঝবেন যে অবশ্যই কোনো সমস্যা হয়েছে, আল্লাহ না করুক। দোয়া করবেন আমার জন্য। আর যা বললাম, সবাই ভালো থাকবেন, টেনশন নিয়েন না, ঠিক আছে? সবাই জাস্ট চেষ্টা করবেন, আর হইলো যে মনোবল সবসময় শক্ত রাখবেন। মনোবল যদি আপনার ঠিক থাকে, আল্লাহ দিলে দেখেন এই যে এই সব জায়গা, ঠিক আছে? কিন্তু আমার জিন্দগিতে তো এক্সপিরিয়েন্স ছিল না, কিন্তু কিভাবে এখানে সাহস পাইলাম? শুধুমাত্র আমার মনোবল, ইচ্ছা, যে হ্যাঁ আমার দেখতে হবে। অন্য মানুষ পারলে, বিদেশিরা পারলে, সাদা চামড়ার মানুষ পারলে, আমি কেন পারবো না? কথা হলো সেই, দেখতে আসছি, একদিন দুই দিন পারি নাই, আস্তে আস্তে অভ্যাসে পরিণত হয়ে গেছে। তো সব সময় চেষ্টা করবেন, চেষ্টা চালা যাবেন, জারি রাখবেন, ঠিক আছে? মনোবল হারাবেন না। আর সবাই সবার জন্য দোয়া করবেন। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ভালো থাকুন সবাই।